সব সাধু তো সমান হয় না। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলে। নমস্কার, আজকে একটি বিশেষ কারণে এই ভিডিও করার তাগিদ অনুভব করলাম। আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে রাজ্য রাজনীতি বা দেশের রাজনীতির অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বিগত কয়েকদিন আগে 18ই মে 2024 অর্থাৎ গত শনিবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকনের বিরুদ্ধে কিছু মন্তব্য যা তোলপাড় ফেলে দিয়েছে। প্রথমে আগে বলে নিই মন্তব্যটা কি ছিল। আপনারা প্রায় সকলেই জানেন মন্তব্যটা, কিন্তু তাও আরেকবার আপনাদের স্মরণে আনার জন্য সেই মন্তব্যটা বলছি। উনি মন্তব্য করেছেন ভারত সেবাশ্রম সংঘের একজন পূজনীয় মহারাজ সম্পর্কে। তার নাম কার্তিক মহারাজ। তিনি বহরমপুর শাখায় অধ্যক্ষ। তিনি নাকি রাজনীতিতে অংশগ্রহণ করছেন, ওনার দলের বিরুদ্ধে বিরোধিতা করছেন এবং বিভিন্ন রাজনৈতিক ক্রিয়াকলাপের জন্য সাধু হিসাবে নাকি উনি পরিগণিত হতে পারেন না। অন্ততপক্ষে এটা মুখ্যমন্ত্রীর মত। সাধু তো সমান হয় না, সব স্বজন সমান হয় না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটার সর্বনাশ করছেন। তারপরে উনি বলেছেন আসানসোল রামকৃষ্ণ মিশন সম্পর্কে, যে আসানসোল রামকৃষ্ণ মিশনও নাকি দিল্লি থেকে পরিচালিত হচ্ছে, অর্থাৎ দিল্লির যে কেন্দ্রীয় সরকার, তার শাসক যে দল অর্থাৎ বিজেপি, তার দ্বারা পরিচালিত হচ্ছে। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। এবং তিনি বলেছেন ইসকন সম্পর্কে ওনার বক্তব্য, ইসকনকে উনি 700 একর জায়গা দিয়েছেন, তারাও নাকি এরকম কাজ করছে। এবং রামকৃষ্ণ মিশনকেও নাকি উনি অনেক সুবিধা দিয়েছেন, ভারত সেবাশ্রম সংঘকে উনি অনেক সুবিধা দিয়েছেন। সুতরাং তারা কেন এরকম করছেন এবং এগুলো নাকি সাধু জনচিত নয়, এই রকম বক্তব্য মুখ্যমন্ত্রী রেখেছেন, যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। এইবার প্রতিটি বক্তব্যের ব্যাখ্যায় অথবা তার কাউন্টার কি আছে সেটাই আসে। উনি প্রথমে বলছেন যে স্বামীজির বাড়ি নাকি তৈরি হতো না, অর্থাৎ বিবেকানন্দ রোডে স্বামী বিবেকানন্দের যে পৈতৃক আবাস, তা নাকি তৈরিই হতো না যদি না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন না থাকতেন। স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো। স্বামীজির বাড়ি তৈরি হলো 90-এর দশকের শেষের দিকে। সেই সময় কেন্দ্রীয় সরকারে আছে বিজেপি, অর্থাৎ অটল বিহারী বাজপেয়ী ছিলেন প্রধানমন্ত্রী, এবং রাজ্যে শাসক দল বামফ্রন্ট, যার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। যতদূর আমি জানি বা আমার জ্ঞাতে আছে, সেটা হচ্ছে সেই ঘটনায় কেন্দ্রীয় সরকারের মূলত যে 3 জন যাদের অবদান সবচেয়ে বেশি ছিল, তারা হচ্ছেন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ছিলেন লালকৃষ্ণ আদবানি এবং মাননীয় মন্ত্রী ছিলেন ওই সরকারে মুরলী মনোহর যোশী, এবং পশ্চিমবঙ্গ সরকারে মাননীয় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তদানীন্তন মুখ্যমন্ত্রী, এবং তদানীন্তন
মাননীয় অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত মহাশয়। আরো অনেকেই হয়তো ছিলেন সেই সরকারের তরফ থেকে, কিন্তু এনার নাম উল্লেখযোগ্য। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় না কেন্দ্রীয় সরকারে ছিলেন না রাজ্য সরকারে ছিলেন। ওনার অবদান কি করে এলো এটা অন্ততপক্ষে আমি বুঝতে পারছি না, বা কেউই বুঝতে পারছে না। অন্তত যাদের সাথে আমার কথা হয়েছে, যাদের কথা আমি শুনেছি, এবং এই ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে যেহেতু কিছুটা জানি, তাই জন্য এটা আমার বোধগম্য হচ্ছে না। এবং সবচেয়ে বড় কথা, স্বামীজির বাড়ি, এই বাড়িটা হাইকোর্টের যে রায় ছিল সেই রায় অনুযায়ী রামকৃষ্ণ মিশন এই জায়গা অধিগ্রহণ করেছিল। আর উনি বলেছেন ওখানে মাফিয়ারা নাকি ঢুকে বসেছিল, ওনার কাছে খবর গেছিল। মাফিয়ারের কোনো গল্প এই স্বামীজির বাড়ির ঘটনায় ছিল না। স্বামীজির আত্মীয়রা যারা জবরদখল করে ওই বাড়িটা বসেছিল, তাদের সঙ্গে রামকৃষ্ণ মিশনের একটা মামলা চলছিল। দীর্ঘদিন ধরে সেই মামলা হয়েছিল। মাননীয় আমাদের প্রবীণ আইনজীবী শক্তিনাথ মুখোপাধ্যায় মহাশয়, প্রয়াত মাননীয় বিশিষ্ট আইনজীবী সমরাদিত্য পাল মহাশয়, বর্তমানে প্রাক্তন লোকপাল এবং প্রাক্তন জাস্টিস পিনাকি চন্দ্র ঘোষ মহাশয়, এনারা সবাই এই কেসের সঙ্গে যুক্ত ছিলেন, তারা জানেন। এবং এই রায় মাধ্যমে যে রামকৃষ্ণ মিশন জমি অধিগ্রহণ করেছিল তা দিনের বেলার মতো স্পষ্ট। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছেন, যে সময় নাকি সে রামকৃষ্ণ মিশনের মহারাজদেরকে রাজনৈতিক কারণে খেতে দেওয়া হচ্ছিল না, সেই সময় নাকি উনি ওনাদেরকে হেল্প করেছেন। যদিও আমি এটাও যতদূর জানি যে সেই ঘটনাটা অনেক আগের ঘটনা, সেই সময় সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় এমপিও হননি। কিন্তু আমরা একটা জিনিস জানি, হয়তো অনেকেই স্মরণে নেই, এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আরেকটা ইতিহাস আছে। যখন গোলপার্ক রামকৃষ্ণ মিশনের বেদি ভবন, বর্তমানে যেখানে স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস আছে, এই বিল্ডিংটা যখন সরকার অধিগ্রহণ করে রামকৃষ্ণ মিশনকে দেবে বলে ঠিক করে, সেই সময় তিনি কিছু লোককে নিয়ে ওখানে ধর্নায় বসে যান এবং সেই জায়গা যাতে রামকৃষ্ণ মিশন না পায় তার দীর্ঘ ব্যবস্থা করেন। কিন্তু তদানীন্তন পুলিশ কমিশনার বিকাশ কলি বসু, তার নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন সেই ধর্নাকে বেশি দিন চলতে দেয়নি এবং সেই জমি সরকার অধিগ্রহণ করে এবং গোলপার্ক রামকৃষ্ণ মিশন, অর্থাৎ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, সেই জায়গা পায় এবং বর্তমানে সেখানে বেদি ভবন বা স্কুল অফ ল্যাঙ্গুয়েজেস আছে, যা জনগণের সেবায়, মানুষের সেবায় নিবেদিত হয়েছে। হ্যাঁ, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় উপকার করেছেন, কেন করবেন না। দার্জিলিং এর যে নিবেদিতার বাড়ি, সেটা রামকৃষ্ণ মিশনের হাতে তুলে দিয়েছেন। নিবেদিতার এখানকার বাগবাজারের যে বাড়ি, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় তার অধিগ্রহণ এবং তার যে রেনোভেশনের কাজ, সেই ক্ষেত্রে সরকারের তরফ থেকে উনি অনেক হেল্প করেছেন, অবশ্যই করেছেন। কিন্তু যেটা করেছেন সেটা না বলে উনি যেগুলো বলে গেলেন সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং অবশ্যই তার সততা বলতে কতটা সত্যতা আছে সে সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে। এইবারে আরেকটা কথা হচ্ছে যে রামকৃষ্ণ মিশনকে উনি দাগিয়ে দিলেন, রামকৃষ্ণ মিশন রাজনীতি করছে। প্রথম কথা হচ্ছে, রামকৃষ্ণ মিশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরির সময় তার নিয়মাবলীতে পরিষ্কার লিখে দিয়েছিলেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রামকৃষ্ণ মিশনের কোনো সন্ন্যাসী কোনোদিনও যুক্ত থাকতে পারবেন না। তৎসত্ত্বেও, তা জানা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা উক্তি করলেন। যদি সত্যি ওনার কাছে প্রমাণ থাকে যে রামকৃষ্ণ মিশনের কোনো সন্ন্যাসী এরকম কাজ করছেন, উনি চাইলে হেডকোয়ার্টার্সে কমপ্লেন করতে পারতেন, উনি জেনারেল সেক্রেটারি মহারাজকে জানাতে পারতেন, তার বিরুদ্ধে অবশ্যই বেলুনমঠ ব্যবস্থা নিত, নিশ্চয়ই নিত। তা তো উনি করলেন না। তাহলে ওনার কাছে প্রমাণ নেই, অথচ উনি একটা কথা বলে দিলেন। রামকৃষ্ণ মিশনের যারা দীক্ষিত তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, রামকৃষ্ণ মিশন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ চালায়। দীক্ষিত যে মানুষরা আছে তারা নিজেদের মতো হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতেই পারে, সেক্ষেত্রে কারোর কিছু বলার থাকতে পারে না, সেখানে কি কথা হতে পারে তাই নিয়ে রামকৃষ্ণ মিশন কেন সরকার ইন্টারফেয়ারেন্স করতে পারে না যদি তারা রাজনৈতিক কথা বলেন। কারণ রাজনীতি করার অধিকার সবার আছে। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যারা ভোটাধিকার প্রয়োগ করি প্রত্যেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতিতে অংশগ্রহণ করি।
কারণ ভোটাধিকার দেওয়াটাই একটা রাজনীতি, তাতে অংশগ্রহণ হয়ে যাওয়া, পার্ট হয়ে যাওয়া। সুতরাং রামকৃষ্ণ মিশনের ভক্তরা কি করছে সেটা নয়, রামকৃষ্ণ মিশনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেটা রামকৃষ্ণ মিশন পরিচালনা করেন এবং যেখান থেকে নাকি মহারাজরা ভক্তদের হুইপ জারি করছেন, এই কথা সর্বৈব মিথ্যে। কারণ এরকম কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ উনি কোনোদিনও দেখাতে পারবেন না যে রামকৃষ্ণ মিশনের মহারাজরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ চালাচ্ছেন, যে গ্রুপটা নাকি ভক্তরা তার মধ্যে ঢুকে বসে আছে এবং তাদেরকে রামকৃষ্ণ মিশন হুইপ দিচ্ছে কাকে কাকে ভোট দেবে। এটা সর্বৈব মিথ্যা, ভিত্তিহীন। উনি আইদার জানেন না অথবা জেনেও উনি মিথ্যাচার করছেন। এবং সবচেয়ে বড় বিপর্যয়, উনি মুখ্যমন্ত্রী, উনি সংবিধানের একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে, সাংবিধানিক পদ অধিগ্রহণ করে রয়েছে। সংবিধানে পরিষ্কার বলা আছে যে রাজনীতির ময়দানে ধর্মকে আনা যাবে না, বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে তো বটেই। উনি নির্বাচনী প্রচারে দাঁড়িয়ে, ভোটের প্রচারে দাঁড়িয়ে উনি কি করলেন? উনি এক ধর্মীয় প্রতিষ্ঠানদের আক্রমণ করে বসলেন। উনি ধর্মীয় প্রতিষ্ঠানের নাম নিয়ে এলেন, সাধুদের নাম করে উনি উল্লেখ করলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের তাদের শাখা কেন্দ্রের নাম নিয়ে উনি আক্রমণ করলেন। আসানসোল রামকৃষ্ণ মিশন, কার্তিক মহারাজ, এনাদের নাম করে তিনি করলেন। এটা কিন্তু কখনোই সংবিধান অনুযায়ী কাজ নয়, ওনার এটা মাথায় রাখা উচিত। উনি কিন্তু সংবিধান বিরোধী কাজ করলেন, অন্ততপক্ষে আমার আইনের যতটুকু জ্ঞান তাতে আমি এটা কথাটা বলতেই পারি। এবং তার ফলশ্রুতিটা কি দাঁড়ালো আপনি দেখবেন। রাজা যদি ভুল করে বসে, প্রজারা, বিশেষ করে তাদের মধ্যে যারা অপরাধী, যে রাজা নিজেই যখন বিভ্রান্ত, রাজা নিজেই যখন অন্য কথা বলছে, তারা কিন্তু সুযোগ খোঁজে। আমি বলছি না মমতা ব্যানার্জি চান যে রামকৃষ্ণ মিশনের ওপর কোনো অত্যাচার হোক বা কোনো আক্রমণ হোক, নিশ্চয়ই উনি চাইবেন না। ভারত সেবাশ্রম সংঘের ওপর আক্রমণ হোক বা ইসকনের ওপর আক্রমণ, সেটাও আশা করি নিশ্চয়ই উনি চাইবেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু তা সত্ত্বেও কি হলো? এই যে এই ঘটনাটার সুযোগ নিয়ে কিছু লোক, রামকৃষ্ণ মিশনের বক্তব্য অনুযায়ী তারা ল্যান্ড মাফিয়া, তারা শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের সেবক রোডের যে সেন্টার আছে সেখানে 19 তারিখ অর্থাৎ 18 তারিখ রাত্রির বেলা 3:30টার সময় তারা জমি জবরদখল করতে গেল। সেখানকার সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করলো, সেখানকার লোকেদেরকে কোথাও অভিযোগ শুনছি যে তারা নাকি তাদেরকে অ্যাবডাক্ট করেছে, অর্থাৎ তাদেরকে অপহরণ করেছিল, ফায়ার আর্মস নিয়ে গেছিল, এ কথা লেটার অফ কমপ্লেনে আছে। এবং সেই সব যে জিনিসপত্র ভেতরে ছিল প্রায় অনেক টাকা জিনিস লুট করেছে, এই সমস্ত কথা আছে। এইবার কি হলো, ওই শিলিগুড়ির ওই প্রতিষ্ঠানটার উপর একটা আক্রমণ নেমে ওই রাতের অন্ধকারে, মাঝরাতে। কারা করলো? ল্যান্ড মাফিয়ারা। আমি বলছি না তারা তৃণমূলের লোক, আমি বলছি না মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন, কিন্তু তারা সুযোগ সন্ধানী, তারা সেই সুযোগটা কাজে নেয়। যার ফলটা কি দাঁড়ালো? এই মহারাজরা, ওখানকার যিনি সেক্রেটারি আছেন, তিনি রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে পুলিশে অভিযোগ করলেন। এইবার দেখার পুলিশ কি কাজটা করল, এটা খুব ইন্টারেস্টিং। যে পুলিশ তার কর্তব্য কিরকম সুন্দর করে পালন করেছে। কর্তব্যটা যদি দেখি তাহলে কি আসছে, আমরা দেখব যে ওই পুলিশের যে কিছু কিছু সেকশনে পুলিশ সেখানে এফআইআর করেছে, যে সেকশনগুলো ওগুলো কখনোই আমাদের এই এফআইআর যেগুলো লজ করেছে সেই সেকশনগুলো আইন অনুযায়ী, অর্থাৎ লেটার অফ কমপ্লেনে যেরকম অভিযোগ আছে সেই অনুযায়ী ওই সেকশনগুলো আসে না। পুলিশ যে যে সেকশন পুট করেছে 379, 325 এবং 120B, 457, 427 এইসব সেকশন পুলিশ পুট করলো। এর মধ্যে খুব ইন্টারেস্টিংলি আমরা যদি দেখি ঘটনাটা কি ঘটেছিল, লেটার অফ কমপ্লেন কি বলছে। লেটার অফ কমপ্লেন বলছে যে কিছু লোক তারা ট্রেসপাস করলো, তারা
ভাঙচুর করলো, তারা ক্যামেরা ভাঙলো, সিসিটিভি ক্যামেরা ভাঙলো, তারা লুটতরাজ করলো এবং ওখানকার সিকিউরিটিদের মারলো, তাদেরকে থ্রেট করলো, তাদেরকে লাইভ থ্রেট করলো এবং তাদেরকে অপহরণ করলো বলে শুনছি। এবং তারা কি নিয়ে এসেছিল? ফায়ার আর্মস এবং আরো কিছু অস্ত্র। পুলিশ এফআইআর আর্মস অ্যাক্ট যে সেকশন রাখতে হয় তা রাখলো না, সামান্য 379 একটা সেকশন রাখলো। সেটা কি? চুরি। কিন্তু প্রথম কথা 379 এখানে হয় না। যদি চুরিও আমি দেখতে হয় তাহলে পরে 379 হয় না, বিকজ ওটা একটা ডুয়েলিং হাউস, অর্থাৎ আবাসগৃহ, অথবা সেখানে কিছু প্রপার্টি আছে, একটা বিল্ডিং। 380 সেকশন আসে। এই 380 আর 379 এর মধ্যে বিরাট তফাৎ হয়ে যায়। 380 যদি পুলিশকে দিতে হতো 7 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট দিতে হতো, 7 বছরের জেল যে শাস্তি হয়। আর যে 379 হয়ে গেল, শাস্তিটা কমে গেল 3 বছর, 4 বছরের শাস্তি কমে গেল। আর আরো ভালোভাবে যদি দেখা যায়, লেটার অফ কমপ্লেনটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে লেটার অফ কমপ্লেনে কিন্তু যা অভিযোগ আছে সেই অনুযায়ী যদি পুলিশকে এগোতে হয় তাহলে পরে কিন্তু এই দুটোর কোনো সেকশনই আসে না। সেকশনটা হওয়া উচিত 395, অর্থাৎ পানিশমেন্ট অফ রবারি, ডেকয়েটি। কারণ চুরি হচ্ছে তাই যেটা আমি অলক্ষ্যে করলাম, আর যখন আমি চুরি করতে গিয়ে সেই চুরির সময় অথবা চুরি করতে যাওয়ার সময় অথবা চুরি করে বেরোবার সময় অথবা চুরির মাল, যে চুরি করা যে দ্রব্য তা নিয়ে বেরোবার সময় অথবা তা বের হওয়ার চেষ্টা করার সময় যদি আমি কাউকে থ্রেট করি, তাকে লাইভ থ্রেট করি, তাকে আঘাত করার থ্রেট করি, অথবা আঘাত করি, অথবা তাকে হত্যা করি, অথবা তাকে হত্যা করার চেষ্টা করি বা আঘাত করার চেষ্টা করি, সেক্ষেত্রে সেটা পড়বে রবারি বা ডেকয়েটিতে। রবারি আর ডেকয়েটির মধ্যে তফাৎ কি? রবারি হচ্ছে সেটা যেখানে 4 জন অবধি থাকবে, যদি 4 জনের বেশি হয় তাহলে অবশ্যই সেটা 5 বা ততোধিক হয়ে গেলে সেটা যাবে ডাকাতি, মানে ডেকয়েটি। এই ডেকয়েটি সেকশন যদি এখানে পুট করতে হতো তাহলে পরে এই পুলিশকে 395 দিতে হতো। 395 পানিশমেন্ট কত? আইদার লাইফ ফর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ অথবা ইমপ্রিজনমেন্ট ফর 10 ইয়ার্স, আপ টু 10 ইয়ার্স। যেই আপ টু 10 ইয়ার্স হয়ে যেত। এবং শুধু তাই নয়, এই 395 যেরকম হতো, 325 যেটা ভলেন্টারিলি কজিং হার্ট, ওটার ভলেন্টারি কজিং হার্ট থাকতো না, ওটা 394 এর আন্ডারে আসতো। ভলেন্টারিলি কজিং হার্ট কমিটিং টু ডেকয়েটি, সাথে সাথে ওর শাস্তিটা বেড়ে গিয়ে ওরকমই 10 বছরে চলে যাচ্ছে, অথবা লাইফ ইমপ্রিজনমেন্টের ক্ষেত্রে। এই ঘটনাটা যদি এই সেকশনগুলোকে পুলিশ না চাপতো তাহলে কি হতো? ওদেরকে লঘু ধারা দিতে পারতো না। পুলিশ এখানে কি নেক্সাস আছে আমরা জানি না, কিন্তু অবশ্যই কিছু তো ব্যাপার আছে। তাহলে পুলিশ সেইখানে ওই মাফিয়াদের এগেনস্টে এফআইআর হলো, সেই এফআইআরে তারা লঘু ধারা দিত, 395 না দিয়ে 379, 394 না দিয়ে 325। তার ফলে কি হলো? ওদেরকে শুধু 41-এ কমপ্লায়েন্স করতে হবে, বিলো 7 ইয়ার্স। যদিও 379 ক্ষেত্রে বিলো 7 ইয়ার্স কেসে 41-এ অবশ্য এখানে জায়গা থাকে না। এবং সেই অপরাধী নাম প্রদীপ রায় বলে যার নাম আসছে, শোনা যাচ্ছে সূত্র মারফত যে তিনি নাকি একটি চা বাগানের মালিক বা এরকম কিছু ব্যাপার আছে, বা চা বাগানের রিলেটেড কোনো সম্পর্ক আছে, আমি জানি না, এরকম একটা খবর ভেসে আসছে। তো তিনি যেই হোক, এই প্রদীপ রায়, সেই প্রদীপ রায় বিরুদ্ধে অভিযোগ হলো। প্রদীপ রায় এখন অব্দি অ্যারেস্ট হলো না। প্রধানমন্ত্রী অব্দি যদি ঘটনাটা যখন পৌঁছে গেল, প্রধানমন্ত্রী এটা নিয়ে বিবৃতি দিলেন, তখন বা মন্তব্য করলেন প্রচার সভায়, তখন কি হলো? 5 জনকে অ্যারেস্ট করা হলো। সেই 5 জন কে তারা জানি না, প্রাইম অ্যাকিউজড অ্যারেস্টেড নয়, প্রদীপ রায় অ্যারেস্ট হন। কিন্তু সেই প্রদীপ রায় মিশন এবং তার মিশনের প্রতিনিধি হিসেবে মহারাজ, তিনি মামলা করার মানে এফআইআর লজ করার 1 ঘন্টার মধ্যে তিনি থানায় গেলেন। পুলিশ তার থেকে খুব সুন্দরভাবে কমপ্লেন নিলেন। পুলিশ মহারাজদের এগেস্টে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পর এফআইআর লজ করলেন এবং প্রদীপ রায়কে টাটা বাই বাই করলেন। প্রদীপ রায় নিশ্চিন্তে বাড়ি চলে গেলেন। এখন অবশ্য ডিএসপি বলছেন আজকে সাংবাদিক সম্মেলন করে যে প্রদীপ রায় অ্যাবসকন্ড।
যদি প্রদীপ রায় অ্যাবসকন্ড হলেন তাহলে উনি এফআইআর লজ করার পরে আপনার থানায় গেলেন এবং তিনি আপনার কাছে কি কমপ্লেন দিলেন, আপনার থানায় সে কমপ্লেন নিল, তারপরে পুলিশ কি করে বলতে পারে যে প্রদীপ রায় অ্যাবসকন্ড? এটা পুলিশ বলতে পারে? কোন আইনে বলে পুলিশ অ্যাবসকন্ড? অ্যাবসকন্ডের কোনো জায়গায় নেই। তাহলে উনি কি করে কমপ্লেন লজ করলেন? এটা পুলিশের অপদার্থতা, গাফিলতি, এবং অবশ্যই এর পেছনে বড় কোনো কারণ আছে। কারণ পুলিশ এটা জানে না, আইনটা জানে না, এটা হতে পারে না। পুলিশ আইন জানে, পুলিশ সব জানে, তারপরে ডেলিভারেটলি পুলিশ এই কাজটা করেছে। এবং যে জন্য ডিএসপি আজকে সাংবাদিক সম্মেলনে যদি আমরা দেখি, উনি কথা বলতে গিয়ে উত্তর দিতে পারছেন না, মিনমিন 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 মিন করছেন। তার কারণটাই এটা। এই স্পেসিফিক সেকশনগুলো উনি পুট করলেন না, ওনারা পুলিশ প্রশাসন করলো না, যাতে আমাদের এই এফআইআরটা ঠিক মতো তৈরি না হতে পারে, অপরাধী যাতে শাস্তি না পায়। আর্মস অ্যাক্ট তো রাখলেনই না, অথচ আর্মস অ্যাক্ট কথা লেখা আছে। এখন বলছেন যে ওনারা নাকি ওটাকে সাবসিকুয়েন্টলি আবার একটা বসানোর চেষ্টা করবে। এই অবস্থা। এবং ডিএসপির কথা থেকেই পরিষ্কার যেটা দেখা যাচ্ছে, ডিএসপি বলছে যে জমিটা কিন্তু রামকৃষ্ণ মিশনের হাইকোর্টের অর্ডার অনুযায়ী, জাস্টিস বিশ্বজিৎ বসুর অর্ডার অনুযায়ী হাইকোর্টের অর্ডার আছে যে এই জমিটা রামকৃষ্ণ মিশনের। যদি রামকৃষ্ণ মিশনেরই জমি হয় তাহলে কি করে পুলিশ প্রশাসন এখন বলছে যে ওই জমিটাতে আবার তালা লাগিয়ে দিল, সিল করা তালা, বলছে নাকি যাতে কেউ ডিস্টার্ব না করে, তাই ওনার সিল করা তালা। পুলিশ কি সিল করা তালা লাগাতে পারে? যে জমিটা নাকি মালিকানা হিসেবে তাদের কাছে প্রমাণিত আছে, তারপরে কি করে সিল করা তালা লাগাচ্ছে? তার মানে এই সিল করা তালাটা যেটা পুলিশ লাগিয়েছে সেটা পুলিশ অন্যায় করেছে। তিনি আজকে নিজেও বলছেন পুলিশ নাকি আবার সেটা খুলে দিয়েছে বা খুলে দেবে, উনি জানেনও না সেটা, অথচ উনি ডিসিপি ওই কমিশনারেটের। খুব ভালো কথা। এইবার আমরা দেখছি এটা নিয়ে সর্বস্তরে একটা প্রতিবাদ তৈরি হয়েছে, প্রতিবাদ হচ্ছে, বুদ্ধিজীবীরা প্রতিবাদ করছে সাধারণ ভক্ত, সাধারণ মানুষ। এমনকি আমি জানি অনেক তৃণমূলপন্থী বা তৃণমূল কংগ্রেসের কর্মীরাও আছেন যারা এই ব্যাপারটাকে ভালোভাবে নেন। অনেক সংখ্যালঘু ভাইরা বোনেরা আছেন যারা এই জিনিসটাকে ভালোভাবে নেয়নি। হয়তো এটা হিন্দু প্রতিষ্ঠানের ওপর আক্রমণ, কিন্তু সবাই সেটাকে ভালোভাবে নেয়নি। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, এনারা যখন কোনো ত্রাণ পরিচালনা করেন তখন সেখানে কিন্তু হিন্দু মুসলিম দেখে ত্রাণ পরিচালনা হয় না। যখন স্কুলে সেখানে ভর্তি হয় স্টুডেন্টরা রামকৃষ্ণ মিশনে, সেখানে হিন্দু মুসলিম দেখে হয় না। অনেক সংখ্যালঘু ঘরের বা অন্যান্য ধর্মের কর্মীরা সেখানে কাজ করে। সুতরাং এই যে কথা যা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তা সবাই ভালোভাবে নেননি এবং সেই নেওয়াটা অত্যন্ত স্বাভাবিক। আমাদের দেশ, এই দেশ সর্বধর্ম সমন্বয়ের দেশ। এই দেশে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। স্বামীজি যখন 1893-এ 11 সেপ্টেম্বর আমেরিকাতে গিয়ে তিনি যে বক্তব্য রেখেছিলেন, সেখানেও তিনি যে দুটি শ্লোক বলেছিলেন, রুচিনাং বৈচিত্রা দ্বিজকুটিল নানাপথ ইউষাং নৃণাম একগম্যস্তেমাসি বয়সা আমার নবৈব। এবং শ্রীকৃষ্ণের সেই কথা ভগবদ্গীতায় আছে, ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তান্তে মনুষ্যা পার্থ সর্বশঃ। তা এই সর্বধর্ম সমন্বয়ের কথাই ব্যক্ত করে। সুতরাং এই ধর্মীয় বিদ্বেষ কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আমাদের মাথায় রাখতে হবে, রাজা যদি তার রাজধর্ম ভুলে যায়, আমাদের জনগণকে সেই রাজধর্ম তাকে মনে করিয়ে দিতে হবে। হ্যাঁ, এখানে রাজধর্ম কিভাবে মনে করাতে হবে, আমরা অনেক সময় দেখি যে ভক্তদের মধ্যে একটা ব্যাপার আছে যে তারা না রাজনীতিতে অংশগ্রহণ করবো না, রাজনীতির কথা বলবো না, তারা একটুখানি দূরত্ব বজায় রাখতে চায়। কিন্তু গৃহস্থের কর্তব্য সবসময় যে শান্তির কথা বলা সেটা নয়। কিছু কিছু জায়গায় যখন ধর্মের ক্ষেত্রে আঘাত আসছে, তারা প্রত্যাঘাত করবে না, তারা আক্রমণ করবে না, কিন্তু তারা সেই আক্রমণ প্রতিহত করবে। পূজনীয় স্বামী মাধবানন্দজি মহারাজ 1946 সালে দাঙ্গা নিয়ে একটি খোলা চিঠি লিখেছিলেন। তাতে উনি বলেছিলেন যে গৃহস্থের কর্তব্য শুধুমাত্র অহিংস পরম ধর্ম নয়,
গৃহস্থের কর্তব্য আক্রমণ প্রতিহত করা এবং রাজাকে তার রাজধর্ম মনে করিয়ে দেওয়া। এই রাজাকে রাজধর্ম তিনভাবে আমরা মনে করাতে পারি। এক, প্রতিবাদ করে, অর্থাৎ প্রতিবাদ সভা বা মিছিল করে। দুই, আইনতভাবে, অর্থাৎ আইন অনুযায়ী আইনের দ্বারস্থ হয়ে, অর্থাৎ এখন বিচারালয়ের কাছে গিয়ে আমরা তার প্রতিবাদ করতে পারি, তার ব্যবস্থা করতে পারি। কখনোই আইন হাতে নেওয়া যাবে না প্রতিবাদ করতে গিয়ে, বা কোনো অবস্থাতেই আইন নিজের হাতে নেওয়া যাবে না। প্রশাসনের হাতেই আইন থাকবে। আইনের ছাতার তলায় থেকে আমাদের কাজ করতে হবে। আর আরেকটি উপায় হচ্ছে গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক উপায়। সে ব্যাপারে আমি আর বিস্তারিত বলতে চাই না, কারণ গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব এখন চলছেই, সুতরাং সবাই জানেন সেই বিষয়, তাই নিয়ে আমি আর বিস্তারিত বলব। কিন্তু আমাদেরকে এই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি যা বলেছেন, আশা করি তিনি তার ভুল নিশ্চয়ই বুঝে থাকবেন। যদি না বুঝে থাকেন তা দুর্ভাগ্যের, কিন্তু আমাদের এর প্রতিবাদ করতে হবে এবং যেন সরকার এবং মুখ্যমন্ত্রী ভবিষ্যতে এরকম কোনো কাজ না করেন, তা থেকে বিরত থাকেন, সেটা তাকে বুঝিয়ে দিতে হবে। অবশ্যই আইনের মাধ্যমে, আইনকে সাথে নিয়ে, আইনের ছাতার তলায়, কিন্তু কখনোই আইন হাতে নিয়ে নয়। আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা সুস্থ গণতন্ত্রের পক্ষে, আমরা সর্বধর্ম সমন্বয়ের পক্ষে, কিন্তু অবশ্যই ধর্ম আমাদের কাছে মা, স্বামীজি বলেছেন। তাই ধর্মকে, নিজের মাকে যেরকম শ্রদ্ধা করব, অন্যের মাকেও শ্রদ্ধা করব। তার জন্য নিজের মায়ের প্রতি শ্রদ্ধা কখনোই যেন কম না হয়, নিজের মায়েরকে আমরা নিজেরাই যেন প্রোটেকশন দিতে পারি, সেই জায়গাটা আমাদেরকেই ব্যবস্থা করতে হবে। নমস্কার, ধন্যবাদ।